This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বারাসাত মেডিকেল কলেজে মর্গের বিরুদ্ধে উঠল মৃতের চোখ চুরির অভিযোগ। মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে যশোর রোডে বিক্ষোভ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, সঠিক তদন্ত করা হবে, যদি অপরাধ সত্যি হয় তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মৃতের পরিবারকে চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রী। এখানে আর কোনো কিছু নির্দিষ্ট কিছু নেই, শুধু এইটুকু লাগে কারণ গভর্নমেন্ট সার্ভিস বলে। আমি আপনাদের সুপ্রতিভ আমাকে যখনই দেবে বাইরেটা আমি করে দেবো। আমি দুদিন টাইম নিচ্ছি, ও কালকে আপনাদের বাড়ি থেকে কালেক্ট করবে, কালেক্ট করে আপনারা মৃতদেহ সৎকার করে নিন, কালকে কালেক্ট করবে। ডিএমও আছে এখানে। এক হচ্ছে এনকোয়ারি হবে, দুই হচ্ছে ক্ষতিপূরণ হবে, তিন হচ্ছে ওর মাকে আমি একটা চাকরি করে দিচ্ছি আমার নিজের কোটা থেকে। বায়োডাটাটা সুপ্রতিম আমার কাছে পৌঁছে দেবে কালকের মধ্যে। যদি সন্ধ্যাবেলা গৌতমদের হাতে পৌঁছে দেবে বলে রাখবো, তাহলে আমি পরশু দিনই অ্যাপয়েন্টমেন্ট লেটার একদম ম্যাডাম কাল পৌঁছে দেবো, ওদের বাড়িতে এসে পৌঁছে দেবে, কাল পৌঁছে যাবে ম্যাডাম। সাথে কথা বলে নিয়েছি এবং যেটা ঠিক করলাম সেটা হচ্ছে, যদি এই ঘটনা কেউ করে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম এবং দুই আর এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি আমরা। এই মুহূর্তের বড় খবর, বারাসাত মেডিকেল কলেজে মর্গে মৃতের চোখ চুরির অভিযোগ উঠেছে। এই মুহূর্তের বড় খবর, বারাসাত মেডিকেল কলেজে মৃতদেহ থেকে চোখ চুরি করে নেওয়া হয়েছে এমনটাই অভিযোগ। আর এরই প্রতিবাদে যশোর রোডের স্থানীয় বাসিন্দারা তারা বিক্ষোভ করছিলেন। মুখ্যমন্ত্রীর কনভয় সেখান দিয়ে যাচ্ছিল, মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা। ডিটেল দেব দীপঙ্করের কাছ থেকে। দীপঙ্কর শুনতে পাচ্ছ? একদম শুনতে পাচ্ছি শুভজিৎ। যে ঘটনা ঘটে, মুখ্যমন্ত্রী তুমি জানো যে কনভয় করে যায়। দীপঙ্কর শোনা যাচ্ছে না? আমরা দীপঙ্করের সঙ্গে যোগাযোগ করবো। তবে এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখছি আমরা সন্ধ্যা সুপার প্রাইম টাইমে, বারাসাত মেডিকেল কলেজে, বারাসাত মেডিকেল কলেজ কোনো জেলা হাসপাতাল নয়, ছোটখাটো কোনো হাসপাতাল নয়, বেসরকারি হাসপাতাল নয়, মেডিকেল কলেজ। সেখানে মর্গে মৃতদেহের চোখ চুরি করা হয়েছে এমনটাই গুরুতর অভিযোগ। আর সেই অভিযোগ মুখ্যমন্ত্রীর কান অবধি পৌঁছে দিলেন স্থানীয় বাসিন্দারা। তারা বিক্ষোভ করছিলেন। ঠিক সেই সময় যশোর রোডের ওপর দিয়ে যাচ্ছিল মুখ্যমন্ত্রীর কনভয়। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে তাদের অভিযোগ জানান সেখানকার বাসিন্দারা। ডিটেল নেব দীপঙ্করের কাছ থেকে। দীপঙ্কর, দেখো, আগে থেকেই বিক্ষোভ চলছিল যশোর রোডের ওপরে। সেই বিক্ষোভের মূল বিষয় ছিল মর্গ থেকে একটি দেহের চোখ উপড়ে নিয়েছেন এবং মেডিকেল কলেজের কেউ চোখ উপড়ে নিয়েছেন, এই অভিযোগ নিয়ে তারা বিক্ষোভ করছিল। আর সেই বিক্ষোভ চলাকালে ইংলিশ মুখ্যমন্ত্রীর কনভয় তার আগে ঢুকে যায় এবং তার ফলে মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে যায়। কনভয় আটকে মুখ্যমন্ত্রী সেখান থেকে কথা বলেন, যারা এই পরিবারের সদস্য কথা বলেন, যারা বিক্ষোভ দেখাতে কথা বলেন। কিন্তু যে ঘটনা ঘটে মেডিকেল কলেজ থেকে কিভাবে চোখ চুরি হয়ে গেল, এই নিয়ে এমএসভিপি ইতিমধ্যে যেটা জানিয়েছেন, তারা অভিযোগ পেলে ঘটনা তদন্ত করবেন। মুখ্যমন্ত্রী নিজেও তিনি বলেছেন যে এই গোটা ঘটনা তদন্ত হবে, সত্যি সত্যি নেওয়া হয় সেক্ষেত্রে প্রকৃত দোষীদের খুঁজে শাস্তি দেওয়া হবে, একথা মুখ্যমন্ত্রী করেন। এরপর ওই এলাকা থেকে মুখ্যমন্ত্রী নজর রাখো দীপঙ্কর। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে গোটা বিষয়টা তদন্ত করে দেখা হবে। পাশাপাশি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তারাও আশ্বস্ত করেছেন গোটা বিষয়টা তদন্ত করে দেখা হবে। এই মুহূর্তে আমরা এক্সক্লুসিভ যে খবরের দিকে নজর রাখছি। ঠিক করলাম সেটা হচ্ছে, যদি এই ঘটনা কেউ করে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম এবং দুই হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, সিসিটিভি ফুটেজও দেখা হবে এবং যে পরিবারের এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণও দেওয়া হবে। যে মারা গেছে তাকে তো ফিরে পাওয়া যাবে না, কিন্তু যারা এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে যাতে বিচার পান আপনারা, তার জন্য এনকোয়ারি করে শাস্তি দেওয়া হবে। এবং অ্যাক্সিডেন্টটা যেটা রাস্তায় হয়েছে মর্মান্তিক, আমি আপনাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। কারণ মাত্র 35 বছর বয়স, এই এত কম বয়সে তার বাড়িতে কি কেউ আছে কাজ করে না? তো তার বউ কি কাজ করতে পারবে? মা তো আছে, মায়ের কত বছর বয়স?
50 হবে 50 হলো হয়নি 48 শুনেছেন বাড়ির অ্যাড্রেসটা রাইট ম্যাম লিখে নাও, রাইট ম্যাডাম রাইট আর বায়োডাটাটাও মান নিয়ে নাও। ঠিক ম্যাডাম। আমি আমার কোটায় যে চাকরি হয় বছরে দুটো, আমি তার থেকে একটা করে দেবো, কাছাকাছি করে দেবো, যাতে উনি মানে সংসারটা চালাতে পারেন। দেখলেন? ঠিক আছে, আমি এটা করে দিচ্ছি। অন্যায়ের বিচার হবে, 2 হচ্ছে ক্ষতিপূরণ হবে, 3 হচ্ছে আমি আমার নিজের চিফ মিনিস্টারের কোটা থেকে আমার বছরে দুটো পাই, আমি সেখান থেকে 1 বছর 10,000 টাকা করে পাবে গ্রুপ ডি, আর 1 বছর বাদে পার্মানেন্ট চাকরি হয়ে যাবে। ঠিক আছে, মায়েরটা আমি করে দেবো। আপনি একটা কাজ করুন, ওনার মায়ের যে একটা বায়োডাটা লাগবে, বায়োডাটা মানে বুঝতে পারছেন তো, নাম, অ্যাড্রেস আর বয়স আর পড়াশোনা যদি করে, ঠিক আছে, না করলে কোনো অসুবিধা নেই, তাহলে লিখে দেবেন, লিখতে পারে পড়তে পারে, এইটুকু লিখেই হবে। এখানে আর কোনো কিছু নির্দিষ্ট কিছু নেই, শুধু এইটুকু লাগে, কারণ গভর্নমেন্ট সার্ভিস বলে। আমি আপনাদের সুপ্রতিভ আমাকে যখনই দেবে বায়োডাটা আমি করে দেবো, আমি 2 দিন টাইম নিচ্ছি, ও কালকে। দীপঙ্কর আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, আমাদের সহকর্মী দীপঙ্কর। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আশ্বস্ত করছেন, রাজ্যবাসী হিসেবে আমরা আশা রাখতেই পারি যে এর যথাযথ তদন্ত হবে, কিন্তু আমার প্রশ্ন তোমার কাছে, একজন মারা গেলেন, কয়েক ঘন্টার মধ্যে তার চোখ উপড়ে নেওয়া হলো, চোখ চুরি হয়ে গেল, মানে এটা কি আকছার ঘটে থাকে? কোন চক্র কি এখানে কাজ করে? একদমই তাই, এই প্রশ্ন উঠছে, চক্র আদতেও ছিল কি ছিল না সেটা খতিয়ে দেখার দায়িত্ব তদন্তকারী আধিকারিকদের। মূলত যে ঘটনা ঘটেছে, শুভজিৎ তোমাকে আরও একবার মনে করাই, একটি মৃতদেহ মর্গে ছিল, তার মর্গের থেকে তার চোখ উপড়ে নেওয়া হয়েছে, এই অভিযোগ, তার চোখ নেই, এই কথা জানতে পারার সঙ্গে সঙ্গেই পরিবারের লোক বিক্ষোভ দেখাতে শুরু করেন। মেডিকেল কলেজ যশোর রোডের ওপরে বিক্ষোভ চলছিল, সেই বিক্ষোভে মুখ্যমন্ত্রী আটকে যায়, মুখ্যমন্ত্রীর কনভয় আটকে যায়। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর গাড়ি থেকে নেমে পরিবারের লোকের সঙ্গে কথা বলেন, এবং তুমি শুনলে মুখ্যমন্ত্রী নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন তার মুখ্যমন্ত্রী কোটা থেকে চাকরি দেবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, চাকরি পাবে, হয়তো চাকরি কালকে পেয়ে যাবে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে মৃতদেহর মুখ, চোখ থেকে চোখ উপড়ে নেওয়া, এটা কেন ঘটলো, এই প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবে উঠতে শুরু করেছে। এবং মুখ্যমন্ত্রী নিজেই তিনি তদন্তের দায়িত্ব দিয়েছেন, তিনি তদন্তভার হবেন, এবং যারা প্রকৃত দোষী তাদের যাতে উপযুক্ত শাস্তি হয় সেই দাবি তিনিও করেছেন, সমবেদনা জানিয়েছেন পরিবারকে। কিন্তু প্রশ্ন একটাই, এরকম ঘটনা ঘটলো কেন? নজর থাকবে নিঃসন্দেহে। বড় খবর, রাজ্যের একটি মেডিকেল কলেজ কলকাতা থেকে ঢিলছড়া দূরত্বে, সেখানে মৃতদেহর মানে মৃত্যুর কয়েক ঘন্টা পরে তার চোখ চুরি হয়ে যাচ্ছে, নজর থাকবে আমাদের। এরকম অভিযোগ যদি কেউ করে থাকে, যে আমার কাছে লিখিত অভিযোগ জমা দিতে বলেছি, লিখিত অভিযোগ জমা পড়লে আমরা তদন্ত কমিটি করব, সেটা আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম। তারপরে এই ঘটনাটি ঘটেছে মুখ্যমন্ত্রী কনভয়ের কাছে, তাতে ম্যাডাম যেটা আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা সেই নির্দেশ মেনে আমরা এনকোয়ারি কমিটি আবার করে দিয়ে রিফর্ম করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা করেই দিচ্ছি, এক্ষুনি করে ফেলছি, কালকের মধ্যে আমরা আপাতত। বারাসাতের দিকে আমাদের নজর থাকবে। তবে আজকের আরও একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের বলি, যে এসআইআর চলছে, তাতে 1 লাফে আজ নামবাদের সংখ্যাটা প্রায় 4 লাখ হয়ে গেল। এখনো পর্যন্ত যা খবর তাতে একদিনে বাদ গেছে 3,92,000 নাম। আজ দুপুর 12টা পর্যন্ত নাম বাদ গেছে 13,92,000। আর কি জানতে পারছি আমরা এই মুহূর্তে? সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা, জানাবেন শ্রাবন্তী। দেখো, গতকালই আমরা বলেছিলাম যে 20 দিনে কাজ হয়েছে এসআইআর এর, এবং সেখানে 10 লক্ষ, গোটা রাজ্য জুড়ে 10 লক্ষ লোকের নাম বাদ গেছে। এর মধ্যে মৃত সংখ্যা প্রায় 6.5 লক্ষ, সেটাই আজকে বেড়ে দাঁড়িয়েছে, মানে একদিনে বেড়ে দাঁড়িয়েছে 4 লক্ষ। সংখ্যাটা গোটা রাজ্যে দাঁড়িয়েছে 14 লক্ষের কাছে। একই সঙ্গে রাজ্যের মধ্যে এখনো পর্যন্ত শতাংশের বিচারে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে 2 কলকাতায়, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা। এছাড়াও দক্ষিণ 24 পরগনা নাম বাদ দেওয়ার ক্ষেত্রে অনেকটা বেশ এগিয়ে রয়েছে। এই নাম বাদ দেওয়ার প্রসেসটা হচ্ছে, সাধারণত বিএলও যান যখন বাড়িতে, তিনি ডেটা এন্ট্রি যেটা করছেন, সেটার আগেও নিজের একটা খাতায় এন্ট্রি করছেন, সেই খাতা বাবদ যে তথ্যগুলো আসে, সেখানে মৃত ভোটার থাকতে পারে, শিফটেড ভোটার থাকতে পারে, এবং যাদেরকে পাওয়াই গেল না, এনুমারেশন ফর্ম দেওয়া গেল না, এই সমস্ত তথ্য মিলেই এই সংখ্যাটা দাঁড়িয়েছে। যেটা কমিশন সূত্রে খবর পাচ্ছি, যে একেবারে শেষ দিন, ধরো যাক 4 ডিসেম্বর যেটা শেষ হতে চলেছে, সেই শেষ দিন এই সংখ্যাটা আরো বাড়বে, এবং সেখানে স্পষ্ট হবে কত মানুষ এনুমারেশন ফর্ম নিতেই এলেন না। কার্যত এই সংখ্যাটা এখন কোথায় গিয়ে পৌঁছয় সেটা নিয়ে আপাতত অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে, এবং অবশ্যই আমাদের পাশাপাশি তৃণমূল কংগ্রেস তাদেরও তো নজর রয়েছে সেদিকে, সেই সংখ্যার দিকে। এই মুহূর্তে তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কথা বলবো তার সঙ্গে। তন্ময়বাবু, একদিনে সংখ্যাটা লাফিয়ে 3,92,000 হয়ে গেল, এবং সংখ্যাটা যেটা শ্রাবন্তীও বলছিল কোথায় গিয়ে শেষ হবে সেটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে না, কি মনে হচ্ছে?
না, প্রথম কথা আপনারা কোত্থেকে পাচ্ছেন আমরা জানি না। কমিশন বিএলওর কাছে যে খাতাটা রয়েছে, যে খাতায় উনি নোট করছেন, সেই খাতা সূত্রে সেইভাবেই আমরা পাচ্ছি। হ্যাঁ বুঝেছি। এবার বিএলওর সংখ্যা হচ্ছে ৮২,০০০ বুথ আছে, মানে ৮২,০০০ বিএলও। তো এই ৮২,০০০ বিএলওর থেকে নিশ্চয়ই আপনারা সকলের থেকে আলাদা আলাদা তথ্য নিচ্ছেন না, সুতরাং কমিশন সূত্রে কোথা থেকে এই তথ্য পাচ্ছেন জানি না, আমরা পাচ্ছি না। আমাদের কাছে আমরা যে মানে দিদি বুথ অ্যাপে তুলছি, সেখান থেকে আমরা জানতে পারছি কতটা কি হচ্ছে, ইনোভেশন ফর্ম কত তোলা হয়েছে না হয়েছে। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মিটিং, তার মানে বলছেন নাম বাদ যাচ্ছে না, ভয়ের কোনো কারণ নেই। না, আমি সেটা বলছি না, আমি বলছি সেখান থেকে আমরা জানতে পারছি। কিন্তু কথাটা হচ্ছে এই যে নাম বাদ যাওয়ার টার্গেট বিজেপি নেতৃত্ব ১ কোটি ২ কোটি কি সব বলছিলেন, এখন আমি সংবাদ মাধ্যমে আপনাদের মাধ্যমেই জানতে পারছি সেটা কোথায় ১০ লাখ বা কিছু একটা হচ্ছে। আপনাদের কাছে কি খবর রয়েছে? না, আমাদের কাছে আমরা একই স্ট্যান্ড, আমাদের প্রথম দিন থেকে যা ছিল তাই আছে, যে আমরা 100% ইনোভেশন ফর্ম যাতে ফিল আপ হয়, কোনো বৈধ ভোটারের নাম যাতে কোনোভাবেই টেকনিক্যাল কারণে বাদ না যায়, আমরা তার জন্য লোক, সেটা আমরা নজর রাখছি। এবং সেটা ৪ তারিখের পর প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন। বেশ, আপনাকে ধন্যবাদ তন্ময়, অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্করবাবু, একদিনে এই যে এসআইআর এর নাম বাদের সংখ্যাটা, সেটা ৩,৯২,০০০, মানে আজকের দিনে দাঁড়িয়ে সেটা প্রায় ১৪ লাখ হয়ে গেছে। এবং কিছুক্ষণ আগে তন্ময় ঘোষ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তিনি বলছিলেন এই টার্গেট, নাম বাদ দেওয়ার টার্গেটটা বিজেপির। আসলে দেখুন, তৃণমূলের মুখপাত্র তার কথা বলবেন, সে নিয়ে আমি কিছু মন্তব্য করতে চাই। ঘটনাচক্রে হচ্ছে যে ভারতবর্ষে পশ্চিমবঙ্গ হচ্ছে এমন একটা রাজ্য যেখানে যদি সাধারণ একটা হিসেব দেখা যায় যে ২০০২ সালে পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা কত ছিল আর ২০২৫ সালের 10ই অক্টোবর কত ভোটার সংখ্যা হয়েছে, এটার মধ্যে একটা অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা গেছে। অস্বাভাবিক মানে চূড়ান্ত অস্বাভাবিক বৃদ্ধি, যা পশ্চিমবঙ্গের গড় জন্ম হার তাকে ছাপিয়ে গিয়ে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এই যে বারংবার করে এই প্রশ্নটা উঠে আসছে যে অনুপ্রবেশকারী, ডেড ভোটার, ইনফিলট্রেটার, ডুপ্লিকেট, ট্রিপ্লিকেট ভোটার, এর কারণটা কিন্তু একদম বৈজ্ঞানিক। যে অস্বাভাবিক এই ভোট বৃদ্ধির পেছনে যা যা কারণ থাকতে পারে সেগুলোকে খতিয়ে দেখা এবং ভোটার লিস্ট ক্লিনজিং করার কাজ, নতুন ভোটার তোলার কাজ সবটাই এসআইআর এ হবে। আমাদের মাননীয় বিরোধী দলনেতা ইতিমধ্যে তিনি পরিসংখ্যান দিয়ে দেখানোর চেষ্টা করেছেন কত সংখ্যক নাম বাদ যেতে পারে। এবং আজকে যেরকম একটি সংখ্যা আপনারা বলছেন, আমি ইলেকশন কমিশনের কোনো বিবৃতির বিষয়ে আমি জানি না, ফলে সেই সংখ্যা না বলেও আমি বলতে পারি এই সংখ্যাটা প্রতিদিনকার বাদ দেওয়ার সংখ্যার সাথে যুক্ত। শঙ্করবাবু, অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু আগেই পরিষ্কার বলেছিলেন যে এই এসআইআর এ রাজ্য অন্তত, মানে রাজ্যের প্রশাসন যারা রয়েছেন তারা কিন্তু কোনো রকম সহযোগিতা করছেন না, তবুও নাম বাদ যাবে এবং সেই সংখ্যাটা প্রায় ১ কোটির কাছাকাছি বলেছিলেন। শুভেন্দু অধিকারী বক্তব্য শুনুন। কে বা কারা রটিয়ে দিলেন মাত্র 10 লক্ষ বাদ গেছে? কে? নাম লিখে রাখুন। আমি না 95 সাল থেকে ভোটে লড়ছি। 1 কোটির উপরে যাবে, নিচে নামবে না। যদিও 100% এসআইআর এখানে হবে না, তারপরেও 1 কোটির উপরে যাবে। আর যদি 100% হতো সংখ্যাটা আরও একটু বাড়ত। হবে না, কারণ ইলেকশন কমিশন বিহার সরকারের সাহায্য পেয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়া বাকি 11টা রাজ্যে ইনক্লুডিং তামিলনাড়ু সেখানকার সরকারের সাহায্য পাচ্ছে। এখানে সরকার বিরোধ করছে, মুখ্যমন্ত্রী মিছিল করছেন, মুখ্যমন্ত্রী ধমকাচ্ছেন। এসআইআরে 10 লক্ষ বলছেন, বিরোধী দলনেতা বলছে 1 কোটি, কেউ বলছে 1.5 কোটি। আগে লিস্টটা বেরোক, তারপরে বলবো। আমার নিজের নাম নেই তো, আমার নাম নেই। 2000 সালে আমি পৌর প্রতিনিধি, 2002 ভোটার লিস্টে আমার নাম নেই। এই মুহূর্তে আপনাদেরকে সিইও দপ্তরে নিয়ে যাবো, কারণ 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো যারা তৃণমূলপন্থী বিএলওর অধিকার রয়েছে, বিএলও অধিকার মঞ্চ রয়েছে, সেই তাদের তরফে এখনো ধর্ণা চলছে, তারা তাদের দাবির আওয়াজ রাখছেন। আমি সরাসরি আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলতে চাইবো। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, কতক্ষণ আর?
দেখো এখনো পর্যন্ত আলাদা করে কিছু জানানো হচ্ছে না। অন্যদিকে গোটা সিইও দপ্তর পুরো পুলিশি নিরাপত্তায় আঁটোসাঁটো নিরাপত্তায় পুরো মুড়ে ফেলা হয়েছে, এমনকি সাংবাদিকদেরও ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অথচ উপরে যারা রয়েছেন তৃণমূলপন্থী বিএলও তারা রয়েছে। প্রশ্ন আসছে যে বাইরে একটা অধিকার মঞ্চ তারা করেছেন, সেখানে কেন তারা আসছেন না? তাদের দাবি একটাই যে একমাত্র সিইও মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গেই তাদের দেখা করতে হবে। যদি তিনি না দেখা করেন, যতক্ষণ না তিনি দেখা করবেন ততক্ষণ পর্যন্ত তারা বসে থাকবে। তাহলে এই বিএলওর কাজটা কি করে হবে? সেই প্রশ্ন যখন তাদেরকে করা হয়েছিল, তাদের বক্তব্য তারা মোবাইলের মাধ্যমে ফর্ম ফিল আপের কাজ যেটা রয়েছে, সেটা ডিজিটাইজেশনের কাজ যেটা রয়েছে সেটা করেই যাচ্ছেন, কিন্তু তারা তাদের দাবিতে এখনো পর্যন্ত অনড়। ঠিক সিইও অফিসের বাইরে যে ধর্ণা মঞ্চ রয়েছে সেখানেও যারা এই তৃণমূলপন্থী এই অর্গানাইজেশন যাদের তাদের সমর্থক তারাও বসে রয়েছেন, বেশ কিছু বিএলও সেখানে রয়েছেন। তারা আজকের এই ধর্ণা চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দেখা করেন, ততক্ষণ পর্যন্ত এরা চালিয়ে যাবেন। কমিশন সূত্রে আমরা যেটা জানতে পারছি, মুখ্য নির্বাচনী আধিকারিক গতকালই জানিয়েছিলেন যে শুধুমাত্র তিনিই যে এখানে যত ডেলিগেশন আসে তাদের সাথে দেখা করেন এমনটা নয়। এই মুহূর্তে আমরা ধর্নায় বসে আছি, কিন্তু আমাদেরও তো কাজ বাকি আছে এখনো। অনেক ভোটার উদ্বিগ্ন হচ্ছে, তারা ফর্ম জমা, আমরা যেয়ে নিয়ে তাদের ফর্ম কালেকশন করব, আর ডেটা আপলোডের কাজগুলোও আমাদের এখনো কিছু বাকি আছে। সেজন্য আমরা ওনার সঙ্গে শুধু দেখা করতে চেয়েছি। উনি আমাদেরকে দেখা তো করেনি, উনি ধর্নায় বসিয়ে রেখেছেন। তাহলে উনি কি আমাদেরকে বার্তা দিতে চাইছেন এটা আমরা বুঝতে পারছি না। আপনারা দেখলেন সিইও দপ্তরের ছবিটা, সেখানে বিএলও যারা রয়েছেন, মানে তৃণমূলপন্থী বিএলও সংগঠন যারা রয়েছেন, তারা এখনো ধর্নায় রয়েছেন। এই বিষয়টাকে শুভেন্দু অধিকারী কিভাবে দেখছেন শুনবো। এই বলছে যারা ওইখানে 6 জন বসে আছে কেউ বিএলও নাকি? হ্যাঁ, একটু পরে সোশ্যাল মিডিয়াতে ভাইপোর সঙ্গে ওদের ছবি পোস্ট করবো, আমি দেখে নেবেন। সব ছাড়ুন, কোনো বিএলও চাপে নেই। মমতা ব্যানার্জি যদি কোনো চাপ থাকে সেটা মমতা ব্যানার্জির জন্য। উনি উনাদের যে নতুন রেমুনারেশন সেই ফাইল ক্যাশে ফিনান্সে ছাড়েননি। বিহার যেমন 1000 ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছিল, মমতা ব্যানার্জি তাদের ডাটা এন্ট্রি অপারেটর প্রোভাইড করেননি। যদি কোনো চাপ থাকে, অসহযোগিতা থাকে, সেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য আছে। সিও মনোজ আগরওয়াল বা ইসিআইর জন্য বা সিইসি জ্ঞানেশ কুমারজির জন্য নেই। অন্যদিকে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বনগাঁয় 2টি কর্মসূচি ছিল, আমরা দেখেছি। সেখান থেকে তিনি সিইওকে নিশানা করেন, সিইওকে ছোট স্যার বলে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও সিইওর নাম তিনি মুখে নেননি। পাশাপাশি রাজ্যের প্রশাসনিক প্রধান এটা অভিযোগ করেছেন যে বিএলওদেরকে ফোন করে রীতিমতন ভয় দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে জেলে ঢোকানোর। পাল্টা দিয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি বলছেন সিইওকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, কিন্তু মনোজ আগরওয়াল তিনি ভয় পাওয়ার লোক নন। ইলেকশন কমিশনের এখানে আর একজন জুটেছে, ছোটবাবু, ছোট স্যার। তিনি তো আবার বাসের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, আর মন্ত্রীর চেয়ে আমলা বড়, আমচার চেয়ে ড্যাশ ড্যাশ ড্যাশ। তিনি বিএলওদের ফোন করে বলছে জেলে ঢুকিয়ে দেবো, চাকরি খেয়ে নেবো। আমি বলি বাপ রে, আর 5 মাস বাদে রিটায়ার করবে, সে নাকি সবার চাকরি খাবে। আর আমার এখানে লোকেদের চাকরি খাওয়ার ক্ষমতা তোমার আছে। যতক্ষণ থাকবে শ্বাস ততক্ষণ রাখুন বিশ্বাস, অত সস্তা নয়। 2 মাস 3 মাস চাকরি খাবে, আমরা কেউ মরে যাইনি, এসব মাটি আমরা খুব ভালো চিনি। ভয় দেখাচ্ছেন সিও মনোজ আগরওয়ালকে। মনোজ আগরওয়ালকে আমি যতটুকু চিনি ভয় পাওয়ার লোক নয়। খুব বড় বড় কথা, শাড়ির থেকে গামছা বড়, কি ভাষা! মুখ্যমন্ত্রী, ইনি মুখ্যমন্ত্রী। আরে আগে আমাকে হারান, তারপরে তো ভারত হিলাবে। মোদীজি অনেক বড় ব্যাপার, হিমালয় পর্বত। আগে আমাকে হারান না। আপনার যদি দম থাকে, আমি তো বলে বলে নন্দীগ্রামে হারিয়েছি, আবার বলে বলে ভবানীপুরে আপনাকে হারাবো। কিছু বলতে পারবেন না। ট্রাকের পিছনে লেখা থাকে দেখবি আর জ্বলবি লুচির মতো।
দেখুন, এসআইআর এর চাপে বিএলওরা অসুস্থ হচ্ছেন বা কেউ কেউ অঝরে কাঁদছেন, কেউ কেউ আবার এর মধ্যে একজন আত্মহত্যাও করে ফেলেছেন, কিন্তু অসুস্থ বিএলও এসআইআর এর কাজ করছেন। এই ঘটনাও আজ ঘটেছে, ক্যানিং পশ্চিমের ঘটনা এটা। এবং এইটা জানা যাচ্ছে যে ক্যানিং পশ্চিমের 238 নম্বর বুথের বিএলও সিন্টু রাও, তিনি ফর্মের খুঁটিনাটি ভোটারদের বুঝিয়ে দিচ্ছেন বিএলও, এবং বাড়ি বাড়ি যাচ্ছেন টোটোয় চড়ে। দুর্ঘটনায় গুরুতর আঘাত পাওয়ার পর 1 মাস শয্যাশায়ী ছিলেন তিনি। সামান্য সুস্থ হতেই এসআইআর এর কাজে ব্যস্ত এই বিএলও। আমি বিএলও, সাম্প্রতিককালে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি ট্রিটমেন্ট করে তারপর একটু সুস্থতা লাভ করেছি, করে এখন বিএলওর কাজটা সম্পন্ন করছি। আমার এখানে পরিচিত সব, ফলে এখানে কাজ করা অসম্ভব আমার কিছু না। তার সত্ত্বেও আমি চেষ্টা করছি, আমার মনের জোর আছে, আমি সুস্থতা লাভের সঙ্গে আমি কাজটা সম্পন্ন করতে চাই। এরকমই আরও একজন বিএলওকে দেখাবো যিনি বাকিদের কাছে এক্সাম্পল সেট করতে পারেন। চাপের ভয়, বাঘ, হাতি সব কিছুর ভয় একেবারে উড়ে গিয়েছে। রাতের জঙ্গলে হাতি চিতাবাঘের আতঙ্ককে জয় করে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। নির্দিষ্ট সময়ের আগে এসআইআর এর কাজ শেষ করলেন বিএলও মমিনা বেগম। ধূপগুড়ির শালবাড়ি 1 নম্বর পঞ্চায়েতের চানাডিপা এলাকার বিএলও মমিনা, তার বুথে মোট ভোটার 1419 জন। দুর্গম পথ পেরিয়ে প্রত্যেকের বাড়ি গিয়ে তাদের এনুমেরেশন ফর্ম বিতরণ ও তার সংগ্রহ ছিল অত্যন্ত কঠিন কাজ। বিকেলের পর অন্ধকার জঙ্গলের পথ পেরিয়ে ভোটারদের কাছে যাওয়া ছিল মমিনার প্রধান চ্যালেঞ্জ। সময়ের আগে সেই কঠিন কাজ শেষ করেছেন বিএলও মমিনা বেগম। কোন এলাকার বিএলও? এখানে কতগুলো ভোটার সংখ্যা? এখনো পর্যন্ত কি সকলের বাড়িতে গিয়ে যে এসআইআর ফর্ম পৌঁছে দিয়েছেন? হ্যাঁ, সবাইকে পৌঁছে দিয়েছি। এটা তো রাতে গিয়েছেন না? রাত্রেও গেছি। পাশাপাশি তো আপনি একজন শিক্ষিকা। হ্যাঁ, শিক্ষিকা। স্কুলে কি পঠন পাঠন করাচ্ছেন? হ্যাঁ, পঠন পাঠন করে, সামনে পরীক্ষা বাচ্চাদের। মোটামুটি নভেম্বর ডিসেম্বরে পরীক্ষা শুরু হবে। কতটা চাপ? চাপ তো আমাদের প্রচন্ড। এই এলাকায় হাতি করিডোর এলাকায় প্রতিনিয়ত, হ্যাঁ, কিভাবে মানুষের বাড়ি যাচ্ছে? রাত্রিবেলা যাই, হাতির পাশ দিয়ে মনে করে যাইতে লাগতেছে আমাদের। আর মাঝে মাঝে দেখা যাচ্ছে যে কিছু ভুলভাল হচ্ছে, আমরা ঠিক করে দিচ্ছি, সংশোধন করছি। দেখুন, 4 তারিখ থেকে রাজ্যে এসআইআর এর কাজ শুরু হয়েছে। আজকে 25 তারিখ, 21টা দিন হয়ে গেল। আচ্ছা, আপনার নাম ভারিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার তালিকায় নাম তোলেনি তো? কেন এই প্রশ্ন করছি? কারণ গোসাবা থেকে মারাত্মক অভিযোগ সামনে এসেছে। একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী মৃত ব্যক্তিকে এনুমারেশন ফর্মে তার বাবা বলে নাম তুলে ভোটার তালিকার নাম তোলার চেষ্টা করেছে। গুরুতর অভিযোগ। বিএলওর কাছে অভিযোগ ইতিমধ্যেই দায়ের করেছেন, অভিযোগ জানিয়েছেন ওই মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা। বিএলও বলেছেন গোটা বিষয়টা তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। আর এই ঘটনার পর থেকে অভিযুক্ত মানে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী জিয়ারুল বেপাত্তা। যদিও জিয়ারুলের স্ত্রী তিনি ক্যামেরার সামনে মেনে নিয়েছেন তার স্বামী বাংলাদেশি অনুপ্রবেশকারী। হ্যাঁ, গিয়ে কি জানতে পারলেন? আমি জানতে পারলাম যে আমার বাবার নাম আমার পাশের গ্রামে একজন মানে ইউজ করছে। আমি সঙ্গে সঙ্গে বিয়ালারকে কমপ্লেন জানিয়ে দিলাম। বিয়ালার সাহেব কতদূর কী করবে না করবে আমরা সঠিক বলতে পারবো না। হ্যাঁ, এরকম অভিযোগ আমি পেয়েছি। আলাউদ্দিন মোল্লা আমার বাড়িতে এসেছিলেন সকালবেলা এবং তিনি অভিযোগ করেছেন যে জিয়ারুল মোল্লা তার বাবাকে বাবা বানিয়ে এখানে ভোটার হয়েছে 30 পার্টে। এবং আবার দেখছি তার ছেলে রমজান মোল্লাও তার বাবাকে বাবা করেছে, সেটা ঠিক আছে, কিন্তু সেখানে বাবা দেখাচ্ছে রমজানের জিয়ারুর রহমানের বাবা হচ্ছে সাদ্দাম, এই হিসেবে দেখানো হয়েছে। দুটোই ভুল বা দুটোই ফলস কেস। ওই ধরে নিয়ে যাবে বলছে, জেল খাটাবে বলছে। প্রথমে ওরা কাগজপত্র সব দিয়েছে। মানে অ্যাকচুয়ালি তোমার স্বামীর বাড়িটা কোথায়? বাংলাদেশে। কত বছর আগে এসেছিল এখানে? ও অনেক বছর, অনেক দিন এসছে। এবার হাকিমপুরের কথা বলি। হাকিমপুর সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড়, এখনো সেখানে 52 জন অপেক্ষায় রয়েছেন ওপারে যাওয়ার জন্য। গতকালই আমরা দেখেছিলাম রাজ্যপাল সেখানে গিয়েছিলেন।
কতজন গিয়েছিলেন ভিতরে? এই তো 28-30 জন হবে। তোমরা বাংলাদেশ থেকে কোন বাটা দিয়ে আসছিলে? ওটা বলতে পারবো না। দালাল মারফত লোকজনের সঙ্গে চলে আসছিলাম, কি করে তখন বুঝতাম। এই বাংলাদেশের বাড়ি কোথায়? আমাদের নড়াইল জেলা। এদিকে থাকছে কোথায়? কেদেরপুর। কত বছর ধরে আছেন? 3-4 বছর। কোনো কাগজপত্র কিছু করতে পারিনি? কিছু করতে পারিনি, এখন এছাড়া কারণে চলে যাচ্ছে। এদিকে আবার অনুপ্রবেশের দায় কেন্দ্রের ঘাড়েই চাপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, সীমান্ত রক্ষার দায়িত্ব তো কেন্দ্রের, রাজ্যের একেবারেই নয়। বিমানবন্দর, রেল, পাসপোর্ট, কাস্টম সবই কেন্দ্রের অধীনে। কেন্দ্রের ইন্ধন না থাকলে অনুপ্রবেশ হয় কি করে, প্রশ্ন তুললেন মমতা। রাইট টু ইনফরমেশনে বলেছিলেন 15,000 সামথিং সারা ভারতবর্ষে আছে। বর্ডার সামলায় কে? রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় সরকার। প্লেনে যখন কেউ বাইরে থেকে আসে, এয়ারপোর্ট দেখে কে? কেন্দ্রীয় সরকার, সিআইএসএফ, সিভিল অ্যাভিয়েশন। ট্রেনে যদি কেউ এপার বাংলা ওপার বাংলায় ট্রেন আছে যদি আসে, সেটা দেখে কে? রেলওয়ে দপ্তর। পাসপোর্ট দেখে কে? কেন্দ্রীয় সরকার। কাস্টম দেখে কে? কেন্দ্রীয় সরকার। সেন্ট্রাল এক্সাইজ দেখে কে? কেন্দ্রীয় সরকার। নেপালের বর্ডার দেখে কে? জলপাইগুড়ি শিলিগুড়ির জন্য বলছি, আইটিবিটি, এসএসবি। তাহলে আমরা কি করে এই কাজটা করলাম যদি আপনাদের ইন্ধন না থাকে? 20 বছর আগে, আজ থেকে ঠিক 20 বছর আগে, যেমন আমরা বলি না যীশু খ্রিস্ট জন্মেছিলেন আজ থেকে ঠিক 2000 এত বছর আগে, ঠিক আজকে থেকে 20 বছর আগে মমতা ব্যানার্জি ওই ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে 1 কোটি অনুপ্রবেশকারী আছে। তো সেই ছাড়পোকার বংশধরেরা আজকে যদি 1.5 কোটি হয়, তাহলে কি খুব অন্যায় হবে? এবং মমতা ব্যানার্জিও সন্দেহ প্রকাশ করেছেন 2 কোটি মানুষের নাম বাদ যাবে। কেন সন্দেহ প্রকাশ করলে হঠাৎ 2 কোটি কেন?